আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রিকগনিশন এন্ড মেজারমেন্ট অফ প্রভিশন অ্যাজ পার আইএস 37। সো এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সঙ্গে সঙ্গে একটু অনেক সময় আমাদের বোঝার কিছুটা কনফিউশন থাকে। সেই বোঝার জন্য আমি একটি সিম্পলিফাইড ওয়েতে বলছি। সেটি হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আইএস 37 অনুযায়ী যে প্রভিশন এবং কন্টিনজেন্ট লায়াবিলিটি নিয়ে কথা বলি, তাহলে আমাদেরকে ফ্রেমওয়ার্কের ভিতরে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের লায়াবিলিটির সংজ্ঞা আছে। এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী লায়াবিলিটির সংজ্ঞা হচ্ছে এরকম যে লায়াবিলিটি হতে হলে আপনাকে অবভিয়াসলি যেটি থাকতে হবে সেটি হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন থাকতে হবে, অর্থাৎ ইউ নিড টু পারফর্ম, দেয়ার ইজ অব্লিগেশন। এবং ডেফিনেটলি এই অব্লিগেশনটা ক্রিয়েট হয়েছে ডিউ টু সাম পাস্ট ইভেন্ট, অতীতের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অব্লিগেশন তৈরি হয়েছে। এবং ইকোনমিক আউটফ্লো হবে, অর্থাৎ অর্গানাইজেশন থেকে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট অথবা ক্যাশ নেচারের ক্যাশ অব্লিগেশনের কোনো রিসোর্সেস, ইকোনমিক রিসোর্সেস আউটফ্লো হবে। সো দিজ আর দ্য বেসিকলি দ্য ডেফিনেশন অ্যাজ পার আইএফআরএস ফ্রেমওয়ার্ক। এবার আপনি আসেন এই রিকগনিশনে, এই প্রেজেন্ট অব্লিগেশন থাকা তো ম্যান্ডেটরি, বাট রিকগনিশনে অ্যানাদার টু ক্রাইটেরিয়া দেয়া আছে অ্যাজ পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএফআরএস। সেটি হচ্ছে আউটফ্লো প্রবাবল হতে হবে, অর্থাৎ এখান থেকে যে ফাইন্যান্সিয়াল অব্লিগেশন যেটি বললাম যে ইকোনমিক আউটফ্লো, এটা প্রবাবল হতে হবে। প্রবাবল মানেই হচ্ছে মোর দ্যান 50%, অর্থাৎ সার্টেন হইতে হবে। এবং এই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা আউটফ্লো হবে, সেই অ্যামাউন্টটা একটা রিলায়েবলি মেজার থাকতে হবে। রিলায়েবল হলে এটা এখানে কনসিডার করা যাবে না। সো the outflow, economic benefit outflow should be, must have to have probable and obviously reliably measure করা যাবে. If it is so, then you can recognize this state in the statement of financial position. So that is liability as per the definition and recognition criteria of conceptual framework of IFRS. এবার আসেন IS 37 এ কি বলা আছে? IS 37 এ বলা আছে প্রভিশন। And provision করতে গেলে যেটি হচ্ছে যে আপনার provision is a liability, provision itself a liability, but having said that এই liabilityর যে অ্যামাউন্টটা পেমেন্ট হবে, সেই পেমেন্টটার অ্যামাউন্ট এবং টাইমিং দুটোই আনসার্টেন। অর্থাৎ এখানে এই যে বললাম যে ইকোনমিক বেনিফিট হতে হবে, সেই ইকোনমিক বেনিফিট আউটফ্লো কখন হবে? 15 দিন পরে হবে, নাকি 1 মাস পরে হবে, নাকি 6 মাস পরে হবে? টাইমিংটা আনসার্টেন যদি হয়, অথবা অ্যামাউন্টটা এখন একদম কনফার্ম করা যাচ্ছে না, এই আনসার্টেনিটি রিগার্ডিং দ্য অ্যামাউন্ট অ্যাজ ওয়েল, এরকম যদি কোনো লায়াবিলিটি হয়, সেই লায়াবিলিটিকে বলা হবে প্রভিশন। সো প্রভিশনের ক্ষেত্রে আইএস 37 এ আরো একটি ইন্টারেস্টিং বলা আছে, প্রেজেন্ট অব্লিগেশন as a result of past event। এখানে অ্যাভয়েডেন্স টেস্টের কথা বলা আছে, সেটি আমার পরের স্লাইডে আছে। এখানে দুই ধরনের লায়াবিলিটি রিকগনিশন হয়, একটা হচ্ছে লিগ্যাল এবং কনস্ট্রাকটিভ। সো এটি আমি পরের স্লাইডে আছে, বাট আমি একটা জিনিস শুধু বলি, যখন হচ্ছে আপনার বোথ দ্য কেসে, এরপরে আরেকটা কন্টিনজেন্ট লায়াবিলিটি আছে, এটা পরে বলছি, বাট বোথ লায়াবিলিটি এন্ড প্রভিশন এখানে বলা হচ্ছে যে আপনার যদি as per the recognition criteria, সেটা হচ্ছে এই যে রিলায়েবলি মেজার যদি করা যায়, এটা যদি মোর দ্যান লাইকলি, অর্থাৎ প্রবাবল হয়, হ্যাঁ, মোর দ্যান পসিবল, মানে মোর দ্যান 50% হয়, সেই ক্ষেত্রে লায়াবিলিটি হবে যখন হচ্ছে যে 100% ইউর টাইমিং ইজ কনফার্ম, অ্যামাউন্ট ইজ কনফার্ম, এবং এটাকে রিলায়েবলি মেজার করা যাচ্ছে, অর্থাৎ প্রবাবল, তাহলে লায়াবিলিটি। আর যখন এই লায়াবিলিটিটা টাইমিং এবং অ্যামাউন্ট আনসার্টেন, সঙ্গে সঙ্গে কিন্তু রিলেভেলি এস্টিমেট করা যাচ্ছে অ্যামাউন্টটা, তখন কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল হবে। আর আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি ক্ষেত্রে জানি যে এটা প্রবাবল হয় না, তখন লেস দেন 50% হয়, আর লেস দেন 50% কে বলা হয় পসিবল। সো অ্যাজ পার ডেফিনেশন অফ আইএস 37 এ বলা আছে কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ এ পসিবল অব্লিগেশন অর প্রেজেন্ট অব্লিগেশন, কিন্তু প্রেজেন্ট অব্লিগেশন কিন্তু সেটার মানে আউটফ্লোটা প্রবাবল, কনফার্ম না, হতেও পারে না হতে পারে, কতটুকু হবে এটা নিশ্চিত না, আর অ্যামাউন্টটা মানে রিলায়েবল এস্টিমেট করা যাচ্ছে না। সো দিস ইজ কন্টিনজেন্ট লায়াবিলিটি। এবং এখানে বলা আছে ইফ দ্য অ্যাবভ নো রিকগনিশন স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, এটাকে ডিসক্লোজ করতে হবে, অর্থাৎ
যখন আপনি এরকম কন্টিনজেন্ট লাইবিলিটি হবে তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি জার্নাল এন্ট্রি পাস করবেন না, বাট ইউ নিড টু প্রেজেন্ট ইন দ্য নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্লিয়ারলি মেনশন করতে হবে। সো দিস আর দ্য ডিফারেন্স। এবং লাইবিলিটির ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ক্লিয়ার কথা বলি, লাইবিলিটি ধরেন আমি লেটস সে আমার অ্যাকাউন্টস পেয়াবল, অর্থাৎ আমি প্রোডাক্ট কিনেছি, অ্যামাউন্ট জানি, সবকিছু জানি, দিস ইজ মাই লাইবিলিটি। আর প্রভিশন হচ্ছে আমাকে হয়তো মাস শেষে স্যালারি দিতে হবে, অথবা মাস শেষে আমার ডেপ্রিসিয়েশনের প্রভিশন করলাম, অথবা ডাউটফুল ডেট অর্থাৎ আমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কিছু টাকা নাও পেতে পারি, এটার প্রভিশন করলাম। সো এই লাইবিলিটি থেকে প্রভিশনটা সেপারেট লাইন আইটেম হিসেবে দেখাইতে হবে, সেপারেট লাইন আইটেম হিসেবে দেখাতে হবে প্রভিশন। সো দিস আর দ্য থিংস। সো what is provision as per IAS 37? Already আমি বলেছি, the standard IAS 37 set the criteria of recognition and measurement of provision, requires a number of disclosure about this item in order to আন্ডারস্ট্যান্ড দেম বেটার। আমি জানি যে আমি আগেই বলেছি যে এটা আপনার ডিসক্লোজার দিতে হয়। এখানে কি বলা হচ্ছে, হোয়াট ইজ প্রভিশন? আগেই বলেছি যে প্রভিশন ইজ এ লাইবিলিটি। এই লাইবিলিটি কি হবে? আনসার্টেন টাইমিং এবং হচ্ছে অ্যামাউন্ট হবে। আর আমরা জানি যে লাইবিলিটির সংজ্ঞা কি? লাইবিলিটির সংজ্ঞা প্রেজেন্ট অব্লিগেশন থাকতে হবে, পাস্ট ইভেন্টের ফলে এবং ইকোনমিক আউটফ্লো হতে হবে। দিস ইজ লাইবিলিটি। এই লাইবিলিটি যখন আমার হচ্ছে যে আনসার্টেন টাইমিং এবং অ্যামাউন্ট হবে তখন এটা প্রভিশন। The word uncertainty is very important because if the timing and amount are criteria are almost certain or almost certain, then you don't deal with the provision but the payable or accrual. মানে যখন আপনার এই লাইবিলিটির ক্ষেত্রে কোনো আনসার্টেনিটি টাইমে সার্টেন হবে, অ্যামাউন্টও সার্টেন এবং টাইমিংও সার্টেন, তখন আর প্রভিশন হবে না, তখন হবে পেয়াবল মানে লাইবিলিটি অথবা অ্যাক্রুয়াল। এবং লাইবিলিটি এবং অ্যাক্রুয়ালের ভিতরে স্মল ডিফারেন্স আছে, এটি আমি আগেও বলেছি, ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে আবার বলবো। লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজিং ফ্রম দ্য পাস্ট ইভেন্ট that is expected to be settled by outflow of economic benefit from the entity. অর্থাৎ লাইবিলিটি মানেই হচ্ছে যে পাস্ট ইভেন্টের ফলে প্রেজেন্ট অব্লিগেশন এবং ইকোনমিক রিসোর্স আউটফ্লো হবে। আর যখন এটা আনসার্টেনিটি থাকবে ইন টার্মস অফ টাইমিং অর অ্যামাউন্ট তখন প্রভিশন, আর যখন হচ্ছে একদম কনফার্ম টাইমিং এবং কনফার্ম অ্যামাউন্ট তখন হচ্ছে লাইবিলিটি অথবা অ্যাক্রুয়াল। আর লাইবিলিটি মানে হচ্ছে যে অ্যাক্রুয়াল একটু ডিফারেন্স আছে। অনেক সময় ফ্যাক্টরিতে আমরা কোনো একটা প্রোডাক্ট রিসিভ করলাম, চালান দিয়ে দিলাম, আমি জানি আমার প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে কিন্তু এখনো ফাইনালি ইনভয়েসটা পাই নাই, তখন কিন্তু অ্যাক্রুয়াল ক্রিয়েট করা হয় এবং পরবর্তীকালে যখন আমি ফাইনালি পাকা ইনভয়েস পেয়ে যাই তখন এটাকে পেয়াবল বা লাইবিলিটি ক্রিয়েট করে। যে দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স বিটুইন লাইবিলিটি এন্ড অ্যাক্রুয়াল। সো হোয়াট ইজ প্রভিশন? এখানে বলছিলাম দু ধরনের অব্লিগেশন আছে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, একটা হচ্ছে লিগ্যাল। লিগ্যাল অব্লিগেশন মানে অ্যাক্ট অফ দ্য কান্ট্রি। আমাদের দেশে যত আইন আছে, যেমন আপনাকে ইনকাম ট্যাক্স ল, সিকিউরিটিজ লস থেকে যখন কনফার্ম, যে কোনো আইন থেকে আপনাকে কনফার্ম কোনো অব্লিগেশন ক্রিয়েট হবে তখন সেটাকে লিগ্যাল অব্লিগেশন বলা হয়। আর কনস্ট্রাকটিভ লাইবিলিটি অব্লিগেশন মানে হচ্ছে এটা আসলে লিগালি ইউ আর নট বাউন্ড, বাট আপনার অতীতের কোনো এক্সপেকটেশন থেকে অথবা অতীতের প্র্যাকটিস থেকে অথবা কোনো ডিক্লারেশন থেকে কনফার্ম হয়। লেটস সে আপনি একটা ছোট অর্গানাইজেশন, আপনি WPPF এর আপনার জন্য ম্যান্ডেটরি না। WPPF মানে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন আপনার জন্য ম্যান্ডেটরি না, বাট আপনি বলে দিলেন যে আমি আমার প্রফিটের 10% করে প্রতি বছর দিব। এরকম কোন পাবলিক স্টেটমেন্ট যদি দেন এবং যদি প্র্যাকটিস থাকে যে আপনি অফিস 4 দিন মাত্র করেন, 3 দিন ছুটি, এবং যদি কেউ এডিশনাল অফিস করে তাকে ওই লিভ এনক্যাশমেন্টের সুযোগ আছে, এরকম যদি কোনো ডিক্লেয়ার দেন পাবলিক পলিসি বা কোনো মাধ্যমে, এবং সেটি কিন্তু কখন কনস্ট্রাকটিভ অব্লিগেশন হয় আপনার কালচার, আপনার প্র্যাকটিস থেকে, নট অ্যাজ এ লিগ্যাল অব্লিগেশন। সো কনস্ট্রাকটিভ অব্লিগেশন দ্যাট অ্যারাইজ ফ্রম সাম বিজনেস প্র্যাকটিস অর কাস্টমস and created an expectation in other parties to fulfill the obligation. People simply expect some company to fulfill the obligation even if it is not in the law or any contract. যদি কোনো ল এবং কন্ট্রাক্টে না থাকার পরেও প্র্যাকটিসের মাধ্যমে কোনো কনস্ট্রাকটিভ অব্লিগেশন হয়, সেটিও কিন্তু প্রভিশন আকারে ক্রিয়েট করতে হয়। সো এখানে আরেকটা প্রভিশনের ক্ষেত্রে ওই যে বললাম যে প্রভিশন ইজ এ লায়াবিলিটি অফ আনসার্টেন টাইমিং এন্ড অ্যামাউন্ট, এইখানে ওই যে লিগ্যাল অব্লিগেশন যেটা হচ্ছে আইন দ্বারা মাস্ট ইউ হ্যাভ টু ডু ইট, আর হচ্ছে যে আপনার কনস্ট্রাকটিভ অব্লিগেশন প্র্যাকটিসের মাধ্যমে এবং কমন একটা ঘটনা যে পাস্ট ইভেন্টের মাধ্যমে তৈরি হতে হবে এবং ইকোনমিক বেনিফিট আউটফ্লো হতে হবে। এটা আমি জানা জিনিস আবার দিলাম। সো এখানে ওই যে বললাম যে IAS 37 3 ক্রাইটেরিয়া রিকগনিশনের ক্ষেত্রে বলে, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দেয়ার মাস্ট বি a present obligation as a result of past event. Present obligation হইতে হবে as a result of past event, এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া, the economic outflow of economic benefit to satisfy the obligation
মাস্ট বি প্রবাবল, ওই যে বললাম মোর দ্যান 50%, মোর দ্যান 50% হলে প্রভিশন হবে, আর লেস দ্যান 50% হলে তখন পসিবল যখন হবে তখন এটা কন্টিনজেন্ট লাইবিলিটি আকারে নোট দিতে হবে। And the number 3 criteria for recognition criteria of provision, the amount of economic benefit required to satisfy the obligation must be reliably estimate. অ্যামাউন্ট আপনি জানলেন যে টাকা দিতে হবে, কত দিতে হবে এটা কনফার্ম, এবং অ্যামাউন্টটা যে দিতে হবে এটার probability is more than 50%. If all the 3 criteria are met, then you should recognize as a provision. If just one of them is not met, then you should either হচ্ছে contingent liability হবে, অথবা যদি খুব রিমোট হয় তাহলে কিছুই করতে হবে না, রেয়ার যদি হয় কিছুই করতে হবে না। সো that is the thing. সো আমরা জানি when to recognize, এটা হচ্ছে বলা হচ্ছে যে আমরা একটা বলেছিলাম অ্যাভয়েডেন্স টেস্ট, অর্থাৎ প্রভিশন থেকে আপনি বাঁচতে পারেন। ধরেন আপনি ইনকাম ট্যাক্স ল বা আপনার লেবার লতে বলা আছে যে এমপ্লয়ীদেরকে কশাস করতে হবে, বিল্ডিং এ কাজ করার সময় মাথায় আঘাত পেতে পারে, হাতে আঘাত পেতে পারে। সো আপনি যদি না করেন তাহলে আপনি কিন্তু একটা পেনাল্টি হতে পারে, দ্যাট ক্যান ক্রিয়েট এ প্রভিশন। বাট ইফ ইউ ক্যান হেজ ইট, আপনি একে অ্যাভয়েড করতে পারেন এমপ্লয়ি পার্সোনাল দিয়ে প্রপার ট্রেনিং দিয়ে, ইফ ইউ ক্যান অ্যাভয়েড ইট তাহলে আর প্রভিশন দরকার নাই। ইফ ইউ ক্যান নট অ্যাভয়েড ইট দেন আপনাকে এটাকে প্রভিশন হিসেবে রিকগনাইজ করতে হবে, লাইক ওয়ারেন্টি এক্সপেন্স এন্ড আদার্স। So these are the basic small PPT for